ওই ওঠ, আমি কলেজে যাব। কি তাড়াতাড়ি ওঠ, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে তোর? এত চিল্লাচিল্লি করিস কেন? যা এখান থেকে। ঠিক আছে, আমি গেলাম, তুই আরাম করে ঘুমা। পাশে থাকা বালিশ আমার উপরে মেরে চলে গেল। আজ কিছু বললাম না, এত সহজে চলে যাওয়ার মেয়ে নয় নিতু। আজ চলে গেল কেন সেটা মাথায় আসছে না আমার। মাথায় এত কিছু এনে লাভ নাই, আমি ঘুমাই। হঠাৎ মনে হলো কি আমাকে লাঠি দিয়ে আঘাত করছে আমার উপর। এটা কেউ না, আমার দাদার রেখে যাওয়া একমাত্র প্যারে পত্নী, আমার আব্বুর সোনার বাঁধাজি, আমার দাদি। এখন আর আমি ঘুমাতে পারবো না। যত সময় যাবে লাঠির আঘাতে বেড়ে যাবে, তাই আর ঘুমোতে পারলাম না। দাদু, কি হয়েছে? সকাল সকাল কি শুরু করলে? একটু ঘুমাতে দাও। নিতুনকে কলেজে নিয়ে আয়। দাদু, ওর কি পা নাই? ও একা যেতে পারে না? ওর পা আছে, ও একাও যেতে পারে, কিন্তু এখন থেকে তুই ওকে নিয়ে যাবি। দাদু, আমি পারবো না এসব। নিতু তোর হবু বর, আর তোকে আর তোদের কাবিন নামা হয়ে গেছে, তাই এখন থেকে তুই ওকে নিয়ে যাবি। কিরে, তোর শেষ হয়েছে? চল। নিতু কিনে চলে আসলাম কলেজে। ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আপনাদের তো নিতুর ব্যাপারে কিছুই বলা হয়নি। ওয়েট, এই জল্লাদিনীর কথা আর কি বলবো ভাই। এটা ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে আসছে। যেদিন ও জন্মেছে সেই দিন থেকে আমার আদর কমে গেছে। আগে পরিবারের সবার ছোট আমি ছিলাম, আর আমাকেই সবাই আদর করত। কিন্তু আমার সেই আদরে ভাগ বসাতে চলে আসলো নিতু। এখন বুঝে ও আমার চিরশত্রু, আর ওর সাথে আমার বিয়ে হতে চলেছে। বাসায় চলে আসলাম। এখন আর আমার পড়াশোনা নেই, তাই সারাদিন বাসায় বসে থাকি, আর মাঝে মাঝে ভাইয়ার ব্যবসা দেখতে চাই। নিতুর কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে, এখন আবার নিয়ে আসতে গেছে, তাই আবার চলে গেলাম নিতুকে নিয়ে আসতে। কলেজের সামনে গিয়ে দেখি নিতুর সাথে একটা মেয়ে গল্প করছে, তাই মাথায় একটা বুদ্ধি চলে আসলো। চলে গেলাম ওদের কাছে। হাই, আই এম নেহাল। ও জানে তুই নেহাল, আর ও এটাও জানে তোর সাথে আমার বিয়ে ঠিক করা, তাই ভাব দেখিয়ে লাভ নেই। চল বাসায় যাই। সব যখন জানে তাহলে হবে না। আগামীকাল আর একটার সাথে ভাব মারতে হবে, যে ব্যাপারে না জানে। তুই কি ফালতু কথা বন্ধ করবি? হ্যাঁ, করলাম। এখন বাসায় চল। আচ্ছা, আমি তোর থেকে কত বছরের বড়? 2 বছর। আমাকে কি তুমি করে বলতে পারিস না? তোর বান্ধবীরা মনে করবে আমি তোর ছোট ভাই। আমি এত কিছু বলতে পারবো না। ছোটবেলা থেকে তুই বলছিস, এখনো বলবো। তোর ফিউচার স্বামী হই, তাই একটু সম্মান করে কথা বলিস। তোর মতো লুচ্চাকে আমার স্বামী ভাবতেই ঘৃণা করে। তাহলে একটা কাজ কর, দাদুকে বলে দে তুই আমাকে বিয়ে করবি না। তোর এত শখ হলে তুই বল। তুই তো বললি আমাকে তুই ঘৃণা করিস, তাহলে তুই বলে দে, দুইজনের লাভ হবে। গাড়ি থামা। কি হয়েছে? আমার জন্য আইসক্রিম নিয়ে আয় দোকান থেকে। তুই খাবি? তুই যা, আমি পারবো না। আমার কাছে টাকা নাই, তুই যা। সরি, আমি পারবো না। আনবি না তো? না, আমি আনবো না। ওকে, নো প্রবলেম, বাসায় চল। আমিও আর কিছু না বলে বাসায় চলে আসলাম। গাড়ি রেখে রুমে যেতেই শুনতে পেলাম, দাদি, দাদি, বড় মা, মা, বাবা, এদিকে আসো। কি হয়েছে? এসে চিল্লাচিল্লি শুরু করে দিলি কেন? আমি কি সাথে সাথে চিল্লাচিল্লি করছি? কি হয়েছে বল, কান্না করছিস কেন? তোমার আদরের বাদর ছেলে আজকে কি করেছে জানো? এ বাদল, কি হয়েছে বল। আজ আজ আমি ক্লাস শেষ করে এসে দেখি উমার সাথে হেসে হেসে কথা বলছে, আর উমাকে আইসক্রিম খাওয়াচ্ছে। ওমাকে আর ওকে আইসক্রিম দিয়েছিস? উমা আমার বান্ধবী, আর শুধু আইসক্রিম দেয়নি, খাইয়েও দিয়েছে। আর আমি বলতেই আমাকে থাপ্পড় দিয়েছে। কি বললি? আমি কখন উমাকে আইসক্রিম দিছি? আর উমা যাকে, সেটা তো আমি জানি না। দেখছে দাদু, চোরের মায়ের বড় গলা, আমাকে আইসক্রিম দেয়নি আর কি বড় বড় কথা বলছে। দাদু, ও সব মিথ্যা বলছে। আমি উমাকে চিনি না, আর আমার কাছে টাকা ছিল না, তাই আইসক্রিম কিনে দেইনি। এর জন্য মিথ্যা বলছে। চুপ কর, আইসক্রিম দিসনি
তার উপরে আবার থাপ্পড় দিলি? হ্যাঁ দাদু, এই গালে মারছে, খুব ব্যথা করছে এখন। দেখ নিতু, মিথ্যে বলার অভ্যাস পাল্টা, না হলে অনেক পস্তাবি পড়ে। হারামজাদা, একে তো আমার নাতনিকে থাপ্পড় মারছিস, তার উপরে বড় বড় কথা বলছিস। আজ রাতে তোর খাবার নেই, যা এখান থেকে। আমি আর এখানে না থেকে রুমে চলে আসলাম। দাদুর সামনে থাকলে আমার শাস্তি আরো বেড়ে যেতে পারে। এখন বলছে রাতের খাবার নাই, পরে বলবে আজ রাতে বাসায় জায়গা নেই। তখন কি করব আমি? আর দাদু যা বলে তাই হয়। যদি বলে আজ থেকে 1 মাস বাসায় আর আমার জায়গা নেই, তাহলে আমি আর এক মুহূর্তে এই বাসায় থাকতে পারবো না। আর 1 মাসের মধ্যে বাসার আশেপাশেও আসতে পারবো না। তাই যতটুকু সাজা পাইছি তাই তা মাথা পেতে নিয়ে রুমে চলে আসলাম। কিছু সময় পরে ঋতু আমার রুমে আসলো। ওকে দেখে আমি না দেখার ভাব করে আমার কাজ করতে লাগলাম। কি করিস রে? কি হলো, কথা বলছ না কেন? কোনো কথা না বলে আমার কাজ করতে লাগলো। কি হলো, কথা বলছ না কেন? ছাড় আমাকে। ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও আরো জোরে ধরলো। আমাকে নিয়ে ঘুরতে যাবি আজ? পারবো না, আমার কাছে টাকা নেই। এই দেখ, দাদু আমাকে টাকা দিছে, চল যাই। পারবো না বললাম তো। বিরক্ত হয়ে বললাম। মৃদু কিছু না বলে চলে যেতে লাগলো। আমি আমার কাজে লেগে গেলাম। হঠাৎ আমার রুমের দরজা লক করার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি নিতু দরজা ভেতর থেকে লক করে আমার দিকে আসছে। কি হয়েছে তো? দরজা লক করলি কেন? নিতু কোনো কথা না বলে আমার দিকে আসতে লাগলো। আমার কাছে এসে আমার পায়ের উপর আমার শার্টের কলার ধরতে লাগলো। আমি হাঁ করে ওর কাজ দেখছি। কি করছিস? যা এখান থেকে। তুই যাবি কি না? যাও না, তুই একা একা যা। যাবি না? না, আর কথা বলতে পারলাম না। নিতু আমার ঠোঁট চেপে ধরলো, ঠোঁট দিয়ে আমার বুকে ধুকধুক করা শুরু করে দিয়েছে। যত সময় যাচ্ছে ধুকধুক করা বেড়েই চলেছে। আজ হঠাৎ করে কি হলো নিতুর ঠিক বুঝতে পারছে না। এর আগে এমন করেনি কোনোদিন। আজও আমাকে কিস করলো। ওর ছোঁয়া পেয়ে আমার মাথা হ্যাং করে দিয়েছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ নিতুর কথায় আমার ধ্যান ভাঙলো। এখন বল, যাবি না আমাকে নিয়ে? তুই এটা কি করলি? কেন বুঝিসনি কি করলাম? না বুঝলে আবার বুঝিয়ে দেই। বুঝেছি, আর লাগবে না। তুই এটা কোথায় থেকে শিখেছিস? আর আমাকে করলি কেন? ওর মুখ আমার হাত দিয়ে চেপে ধরে বললাম। আমার স্বামীকে আমি করছি, তাতে তোর কি? তাড়াতাড়ি রেডি হয়ে নে। আলতো করে ওর হাত দিয়ে আমার মুখ ছুঁয়ে চলে গেল। আমি আহাম্মুখ হয়ে যাচ্ছি নিতুর আচরণে। কি থেকে কি করছে কোনো তাল নেই। এর আগে এমন করেনি ও। আজ কি হলো? আর এত পেকেছে কি করে? যে মেয়ে আমার কাছে আসলে শুধু ঝগড়া করতো, সেই মেয়ে আজ এত রোমান্টিক হলো কি করে? বসে বসে এসব ভাবছি। কিছু সময় পরে আমার নিতু আসলো। কি হলো, যাবি না আমাকে নিয়ে? বললাম তো যাব না। তোকে সোজা কিছু বললে হয় না, বাঁকা করে বলতে হয়। এই বলে চলে গেল। এখন দাদুকে নিয়ে আসবে এটা আমি ভালো করে জানি। আর দাদু নিতুর কথায় চলে বলতে গেলে নিতু যা বলতে তাই করবে। তাই দাদুর বকা না শোনার জন্য রেডি হতে লাগলাম। কোথায় যাবি এখন? কোথায় আবার? তোমার আদরের নাতনিকে নিয়ে যাব। শার্টের বোতাম লাগাতে লাগাতে বললাম। কিরে, তুই তো বললি ও না করেছে। আগে তো না করছে। কানের ডাক্তার দেখা তাড়াতাড়ি, নাহলে কিছুদিন পরে আর কানে কাজ করবে না। দাদুর দিকে চেয়ে বললাম। দাদু কোনো কিছু না বলে চলে গেল। নিতে কিছু সময় দাঁড়িয়ে ভেঙচি কেটে চলে গেল। আমি রেডি হয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বাহির হয়ে দেখি নিতু দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে বাহিরে চলে আসলাম। নিতুও আমার পিছু পিছু আসলো। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা দিলাম কোথায় যা ঠিক জানি না। কোথায় যাবি এখন? কোনো পার্কে চল। পাশের একটা পার্কে চলে আসলাম। বাইক রেখে ভেতরে গেলাম। আমি আর নিতু। আমি হাঁটছি, নিতুও হাঁটছে। আমি থেমে গেলে নিতু থেমে যায়। এক কথায় আমাকে ফলো করছে। কিছু সময় এইভাবে থেকে আমার আর ভালো লাগলো না। তাই নিতুকে বলতে লাগলাম, এখানে কিসের জন্য আসছিস? তোর সাথে হাঁটার জন্য। আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমি এখন বসবো। এই বলে একটা চেয়ারে বসে পড়লাম। আমিও বসবো। তুই আমাকে ফলো করিস কেন? তো কি করব?
আমি তোর সাথে আসছি, তাই তুই যা করবি আমিও তা করব। আমার এখন আকাশে উঠতে ইচ্ছে করছে। আমারও। তুই যা, আকাশে ওঠ। তুই গেলে আমিও যাব। যা ইচ্ছে কর। তুই যা করবি আমিও তা করব। আচ্ছা, আমি তোর থেকে বড়, তুই আমাকে তুমি বলতে পারিস না? তুই আমাকে তুই করে বলিস কেন? আপনি এখন একটু চুপ থাকেন। না, আমি তোর থেকে ছোট, তুই আমাকে তুই করে বলবি। আমার ইচ্ছে হয়েছে তুইও আপনি বল। না, আমি পারবো না। তুই আমাকে তুই বলবি, আমিও তুই বলবো। হায় আল্লাহ, এই কোন পাগলের পাল্লায় আমাকে ফেললে? আমি পাগল না, পাগলি। চুপ। এই তো আর কিছু না বলে গাল ফুলিয়ে বসে আছে। এই হলো আর এক সমস্যা, কিছু বললেই গাল ফুলিয়ে বসে থাকে। এখন ওর গাল ফুলানো কমাতে হবে, না হলে বাসায় গিয়ে আমার খবর করে ছাড়বে। তাই ওর জন্য আইসক্রিম আনার জন্য বসা থেকে উঠতেই নিতু আমার সাথে উঠলো। আমি আইসক্রিমের দোকানে গেলাম, ও গেল। কিন্তু ফেভারিট আইসক্রিম ওর হাতে দিতেই ওর রাগ কমে গেল। কিন্তু যখন টাকা দিতে যাব তখন ঘটলো বিপত্তি। পকেটে হাত দিয়ে দেখি টাকা তো দূরের কথা, পকেটে একটা কাগজও নাই। পকেটে হাত নিয়ে নিতুর দিকে অসহায় অবস্থায় তাকাইলাম। চোখ দিয়ে ইশারা দিয়ে বললাম পকেট ফাঁকা। তারপর আর কি, নিতুর টাকা দিয়ে আবারও গাল ফুলিয়ে হাঁটা শুরু করলো, সাথে আমিও গেলাম। হঠাৎ করে ঘটলো আর এক বিপত্তি। নিতুর সাথে হাঁটতে হাঁটতে কখন যে একটা মেয়ের সাথে ধাক্কা খাইছি বলতে পারিনি। আমি মাটিতে পড়ার অবস্থা, মেয়েটা আমাকে ধরে ফেললো। শালা, আমি তো মেয়েটাকে দেখে অবাক। এই মেয়ে আর কেউ না, আমার ক্লাসমেট জুই, যে একসময় আমার ক্রাশ ছিল। কিন্তু আমার কপাল খারাপ ছিল, তাই আর কিছু বলতে পারিনি। চোখ কোথায় রেখে ঘুরছিস? আরে জুই, কেমন আছিস? এতদিন পরে তোর সাথে দেখা হলো। ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। তা কি খবর তোর? আমরা যে সাথে আছি তা কি চোখে দেখসনি? ধাক্কা তো তোর সাথে খাইনি, তাই তোকে দেখিনি। সুন্দরী দেখে ধাক্কা খাবেন, তাহলে আমাদের দেখবেন কি করে? আরে রাখ তো ফালতু কথা। এখানে কি করো তোমরা? কিছু না, ঘুরতে আসলাম। তুই? কিরে, তুই আসবি না আমি চলে যাব? একটু দাঁড়া, আমি আসছি। নিতুর দিকে চেয়ে দেখি রেগে চোখ দুটো বেরিয়ে আসতে চাইছে। তোর গার্লফ্রেন্ড নাকি? না, কাজী। তা তোরা এত অবাক হওয়ার কি আছে? আমাদের বিয়ে হলে তো বাচ্চা কাচ্চা হবে। কেন, তোদের বিয়ে হয়নি এখনো? আমাদের কি বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবে? না, আপনারা এখনো কচি খুকি। আচ্ছা, আমাদের কথা রাখ। তোর অবস্থা কি? পড়াশোনা কেমন চলছে? অবস্থা বেশি ভালো না, আর পড়াশোনা ছেড়ে দিচ্ছি। ও, শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। জুই যেটা বলছে ওটাই হয়েছে, তবে এখনো পুরোপুরি হয়নি। মানে এখনো বিয়ে হয়নি, তবে কাবিননামা করে আমাকে খাঁচায় ঢুকানো হয়েছে। তার মানে যা শুনেছিলাম সব সত্যি? ওটা কি তোর হবু বল? কি করে বুঝলি? ওর হাব ভাব দেখে বুঝলাম। আজ বাসায় গেলে তোর খবর আছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কি বললি ঠিক বুঝলাম না। বাসায় যা, তারপর সব বুঝবি। আমার এখন আছে, ভালো থাকবে। ওকে, তোমরাও ভালো থাকো। ওরা চলে গেল ওদের রাস্তায়, আর আমি চলে আসলাম নিতুর কাছে। নিতুর চেহারার দিকে চাওয়া যাচ্ছে না, খুব রেগে আছে বোঝা যাচ্ছে। এত সময় আমাদের থেকে কিছু দূরে দাঁড়িয়েছিল। আমি ওর কাছে যেতেই, শেষ হলো তোর পিরিত করা? না, কাল আবার দেখা করার কথা বলছে। কি বলছে? কাল আবার দেখা করার জন্য? হুম। তুইও কি দেখা করবি? করবো না কেন? ওই যে নীল ড্রেস পরা মেয়েটা যার সাথে আমি ধাক্কা খাইছি, সে কে জানিস? আমার জানার কোনো ইচ্ছা নাই, তুই চল, আমি এক্ষুনি বাসায় চলে যাব। আরে শোন না, ও আমার কলেজ লাইফের ক্রাশ ছিল। ভাবছিলাম ওকে প্রপোজ করব, কিন্তু তার আগেই দাদা তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। কে বলছিল আমাকে গলায় ঝুলানোর জন্য? জানা তোর ওই পেতনির গলায় ঝুলে যা। তোর জন্য পারলাম না, না হলে কিছু একটা করে ফেলতাম। নিতো আর কিছু বললো না। ওর চোখের দিকে চেয়ে দেখি চোখে পানি চলে আসছে। আমি আর কিছু বললাম না, বাসায় চলে আসলাম। বাসায় এসে নিতু কোনো কিছু না বলে ও রুমে চলে গেল। দাদু দুইবার ডেকেছে, কিন্তু কিছু না বলে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। কিছু সময় পরেই দাদু চিল্লানি শুরু হয়ে গেল। কি জন্য চিল্লাচিল্লি করতেছে তা আমার বোঝা হয়ে গেছে। নিতু কিছু বলছে কিনা সেটা আমি জানি না, তবে নিতু যে কান্না করছে সেটা দেখে দাদু আমাকেই বকা দিচ্ছে। আম্মু রুমে আসলেন। তুই নিতুকে কি বলছিস? আমি তো কিছুই বলিনি। তাহলে
তাহলে ও রুমে বসে কান্না করছে কেন? আমি কি জানি ও কেন কান্না করতেছে? এখনই যা, ওর কান্না থামা, না হলে আজ কি হবে কে জানে। তোর দাদু চিল্লাচিল্লি শুরু করে দিছে, শুনছিস না? ও কান্না করছে তাতে আমি কি করব আম্মু? ও তোর সাথে ছিল, তাই তুই ওর কান্নার জন্য দায়ী। ও কান্না করলেই আমার দোষ হয়ে যায়। এখন গিয়ে ওর কান্না থামা, না হয় আজ বাসায় জায়গা হবে না। নিতু কিসের জন্য কান্না করছে? আজ বিকেলবেলা ওর টাকা আইসক্রিম খাওয়ার জন্য? না, এমন হওয়ার কথা না। তাহলে কিসের জন্য আমি জুয়ের সাথে ধাক্কা খাইছি? আরে আমি কি ইচ্ছে করে এটা করছি নাকি? এতে তো আমার কোনো হাত নেই। তাহলে কি জুইদের সাথে কথা বলার জন্য? না, ও তো আমার বন্ধু, ওর সাথে কথা বলতেই পারি। তাহলে ও কি জুয়ের ব্যাপারে বলছি বলে কান্না করছে? যাই ওর কাছে গিয়ে দেখি কিসের জন্য কান্না করছে। চুপি চুপি চলে গেলাম। নিতু রুমে গিয়ে দেখি শুয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কিরে, তোর কি হয়েছে? কিসের জন্য কান্না করছিস? কিছু না। এই নে তোর টাকা। আমি নিশ্চিত তুই আইসক্রিমের টাকার জন্য কান্না করছিস। আমি কি বলছি টাকা দেওয়ার জন্য? তাহলে নিশ্চয়ই আমি যে জুয়ের সাথে ধাক্কা খাইছি এর জন্য। তখন তো আমি দেখিনি ওই দিক থেকে কেউ আসছিল। আমি তোর রাগ ভাঙানোর জন্য তোর পিছু পিছু আসছিলাম, আর হঠাৎ করে কি হয়ে গেল? তুই যা এখান থেকে। আমার সাথে ওর কোনো সম্পর্ক নাই। ও তো আমার ক্লাসমেট, তাই ওর সাথে একটু কথা বলছি। বলছি না এখন থেকে যাওয়ার জন্য? সত্যি বলছি, আমি জুইকে পছন্দ করতাম, কিন্তু কিছুই বলিনি জুইকে। বলতে চাইছিলাম, কিন্তু দাদা তোর সাথে আমার কাবিননামা করিয়ে দিলেন। এরপর থেকে এসব ভুলে গেছি, আর কোনোদিন কোনো মেয়ের উপর ক্রাশ খাইনি। এক এক করে সব বলে দিলাম, কিন্তু কিছুই হলো না। তোকে বলছি না যাওয়ার জন্য? নিতুর রুম থেকে বাহির হয়ে নিজের রুমে যেতে লাগলাম, তখন দেখি দাদু বাসার মেইন দরজার দিকে ইশারা দিয়ে বলছে বাসা থেকে বাইরে যাওয়ার জন্য। অসহায়ের মতো আম্মুর দিকে তাকাইলাম, আম্মু কিছু বলছে না। ছোট চাচির দিকে তাকাইলাম সমান অবস্থায়। তার কিছু করার নেই, মাথা নিচু করে চলে আসলাম বাইরে। এখন কি করব? কোথাও যাওয়ার মতো জায়গাও নেই। পকেটে মাত্র 50 টাকা আছে, নিতুকে দেওয়ার জন্য নিয়েছিলাম, ও নেয়নি বলে পকেটে আছে। এই টাকা দিয়ে ফুটপাতের কোনো খাবার দোকানে গিয়ে বড়জোর 1 প্লেট ভাত আর 1টি ডিম ভাজি পাওয়া যাবে, এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। তাই আর কোথাও না গিয়ে মেইন গেটের পাশে বসার জায়গা আছে, সেখানে বসে পড়লাম। মশাগুলোও বাঙালির দামে আমার রক্ত পাইছে, তাই যে যেমনে পাইছে খাওয়া শুরু করছে। 1 ঘন্টা পরে ভাইয়া বাসায় আসলেন। আমাকে এখানে দেখে কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তা আজ কি জন্য এই শান্তিভোগ করতে হচ্ছে? কি আর আমার মহান দাদা সাহেব মহান একটা কাজ করে গেছেন, সেই জন্য। যাক, আল্লাহ আমাকে এই জাফা থেকে বাঁচাইছে। ভাইয়া আজ রাত থাকার মতো একটা ব্যবস্থা করে দাও, এখানে খুব মশা কামড়াচ্ছে। আমার কাছে কোনো উপায় নাই, তবে আজ মশার কয়েল কিনে দে, সাথে আছে তুই, এটা রেখে দে। কয়লা আগুন ধরাবো কি করে? আশেপাশে কোনো দোকান থেকে আগুন নিয়ে আয়। ভাইয়া আমার হাতে কয়েল দিয়ে চলে গেল। এই অপরাধের শাস্তি আমাদের বাসায় সব পুরুষেরা ভোগ করেছে, দাদাও মনে হয় করেছে। আমার দাদা কি করে যে এই বুড়িকে বিয়ে করছে আর কি করে সংসার করছে উনি ভালো জানেন। এখানে বসে মশার কামড় না খেয়ে হাঁটা শুরু করলাম। কোনো দোকানে গিয়ে কয়েল জ্বালিয়ে কিছু খেয়ে আসবো এই 50 টাকা দিয়ে। এখন ফুটপাতের খাবার দোকানগুলো লাগিয়ে চলে গেছে, না হয় ডিম ভাত খেয়ে নিতাম। কথা আছে না, নাই মামু থেকে কানা মামু ভালো, তাই মাংস খাওয়ার চেয়ে এখন ডিম খেয়ে পার করে দিতাম। কিন্তু ডিমটাও আমার কপালে নেই, তাই আর কি করা। একটা কেক আর 1 বোতল পানি নিয়ে আর কয়েল জ্বালিয়ে চলে আসলাম বাসের কাছে। বসে বসে কেক খেয়ে পানি খেয়ে বসে বসে জিমুতে লাগলাম। ঘুম চলে আসলো। মশাগুলো এখন আর কিছু করতে পারছে না কয়েলের জন্য। হঠাৎ কি হলো ঠিক বুঝতে পারলাম না। আমার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকাতে লাগলাম, কিছুই দেখলাম না। উপরে তাকাতে দেখি নিতু ছাদের উপর থেকে আমাকে ডাকছে। ওই উপরে চল, আয়, সবাই ঘুমিয়ে গেছে। মাথা নিচু করে বসে আছে। কি হলো? বসে বসে মশার কামড় খেতে খুব ভালো লাগছে, তাই না? আর একবার বলবো আসতে হলে আয়, না হলে আমি দরজা লাগিয়ে দেব। এখানে বসে মশার কামড় না খেয়ে উপরে গেলেই ভালো হবে। আর আমি তো নিজ ইচ্ছায় যাচ্ছি না, তাই কোনো সমস্যা হবে না। তাই অনেক চেষ্টা করে আম গাছ দিয়ে উপরে গেলাম। চুপি চুপি আমার পিছু পিছু আয়। আমি আর কথা মতো পিছু পিছু যেতে লাগলাম। নিচে এসে আমার রুমের দিকে যেতে লাগলাম। ওইদিকে কোথায় যাস? আমার রুমে যাব,
আমি ফিসফিস করে বললাম, দাদু শুনে ফেললে খবর খারাপ হয়ে যাবে। তোর রুমে ইয়া বড় থালা ঝুলানো আছে। তাহলে আমি এখন কোথায় যাব? আমার রুমে চল। তোর রুমে কেন যাব? তাহলে দাদুর রুমে চলে যা। মাথা খারাপ হয়েছে? এখন দাদুর রুমে যাব? তাহলে আমার রুমে চল। কি আর করা, নিতুর রুমে যেতে হলো, এছাড়া কোনো উপায় নেই। এই খাবার খেয়ে শুয়ে পড়। এই খাবার কোথায় পাইলি? আকাশ থেকে পড়ছে। পেটে খিদা ছিল তাই চুপচাপ খেয়ে নিলাম। এখন কোথায় ঘুমাবো সেই চিন্তায় পড়ে গেলাম। ওর রুমে একটা সোফাও নেই, সোফা থাকলে সোফায় ঘুমিয়ে যেতাম। আমি দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। নিতু আমার এই অবস্থা দেখে বলল, কি হয়েছে? এরকম হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর সাথে ঘুমাবো। না, দাদুর রুমে যা। একটা বালিশ দে, আমি ফ্লোরে ঘুমাবো। ফ্লোরে ঘুমাতে হবে না, আমার খাট অনেক বড় আছে, দুইজন অনায়াসে ঘুমানো যাবে। না, তারপরেও আমার একটা আনিজি লাগছিল নিতুর সাথে এক খাটে ঘুমাতে। ঘুমাতে হলে ঘুমা, না হলে আমার রুম থেকে চলে যা। কি আর করব, ওর খাট অনেক বড়, তাই দুজন ঘুমাতে কোনো প্রকার কষ্ট